বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাগরকন্যা কুয়াকাটা, দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে একই দিগন্তে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব মিলন। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব কুয়াকাটার দর্শনীয় স্থান, উপভোগ করব স্থানীয় খাবার আর জানব এই সাগরকন্যার কিছু অজানা গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের কুয়াকাটা ভ্রমণ। আমাদের এবারের যাত্রা আমরা শুরু করছি ঢাকার সায়দাবাদ বাস কাউন্টার থেকে। আমাদের এবারের ট্যুরমেট আইকনিক এক্সপ্রেস। আমরা শুরুতেই জনপ্রতি 900 টাকা করে আইকনিক এক্সপ্রেসের বিজনেস ক্লাসের টিকিট কেটে নেই। টিকিট কাটার কিছুক্ষণ পরেই আমাদের বাস চলে আসে এবং আমরা বাসে উঠে বসার কিছু সময়ের মধ্যেই আমাদের বাস রওনা হয় কুয়াকাটার উদ্দেশ্যে। জানালার পাশ দিয়ে বাহিরের সৌন্দর্য দেখছিলাম। এর মধ্যেই আমরা চলে আসি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে। এরপরে আমরা এগিয়ে চললাম পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে। বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানা নেই। ঘুম থেকে উঠতেই সকালের মিষ্টি আলো চোখে পড়ল। বাহিরে তাকিয়ে দেখলাম বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমাদের বাস এগিয়ে চলেছে কুয়াকাটার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমাদের বাসটি কুয়াকাটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় আর এরপরেই বাস স্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে আমরা সকালের নাস্তা সেরে নিই জনপ্রতি 35 টাকা করে। আমাদের নাস্তায় ছিল 2টি পরোটা এবং ডাল ভাজি। আমরা হোটেল বুকিং করে আসিনি, তাই নাস্তা করার সময় ফেসবুকে হোটেল খুঁজছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। তবে আমরা একটি হোটেলের সন্ধান পেয়েছি। হোটেলের রুমগুলো আমাদের ভালো মনে হয়েছে, তাই নাস্তা শেষ করে আমরা চললাম সেই হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত কিছুটা দূরে। তার জন্য আপনাকে যে কোনো অটোতে 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর আমরা যে হোটেলটি দেখেছি সেটি সমুদ্রের একদম পাশেই ছিল, তাই আমরাও একটি ভ্যানে জনপ্রতি 10 টাকা ভাড়ায় এগিয়ে চললাম সি স্টার ইন হোটেলের উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসলাম আমাদের কিছুক্ষণ আগে কথা বলা সি স্টার ইন হোটেলে। তবে হোটেলে এসে আমরা জানতে পারি আমরা যেই রুমটি দেখে এসেছি সেই রুমে গেস্ট রয়েছে। বাস থেকে নেমে নাস্তা শেষ করে আমরা চলে যাই হোটেল সি স্টার ইনে। সেখানে আমাদের রুম বুকিং করার কথা। সেখানে যাওয়ার পরে জানতে পারি আমরা যে রুমটাতে উঠবো সেই রুমটাতে অলরেডি গেস্ট আছে, যারা 10টার দিকে চলে যাবে আর তারা গেলেই আমরা রুমে উঠতে পারবো। মূলত চেক ইন টাইমটা 11:30টায়, বাট আমরা একটু আগেই উঠতে পারবো গেস্ট চলে যাওয়া সাপেক্ষে। আর যেহেতু এখনও 2 ঘন্টা বাকি, এখন বাজে মাত্র সকাল 8টা, তাই আর দেরি করতে পারলাম না। চলে আসলাম সমুদ্র সৈকতে। 2 ঘন্টা লবিতে বসে কাটানোর চেয়ে সমুদ্রে এসে সমুদ্রের এই ঢেউ উপভোগ করা অনেক সুন্দর। এটাই হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এত সুন্দর লাগছে বীজটা আসলে ঘুরে দেখতে, যেখানে বলার মতো না। এখানে অনেকগুলো নৌকা রয়েছে, ডিঙি নৌকা বলে হয়তো বা, আর রয়েছে বিশাল সমুদ্রের গর্জন হৃদয়ে ভরে যাচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে ব্লক পয়েন্ট। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ব্লক পয়েন্ট এবং পাশের সমুদ্র। বিচের পারে হাঁটতে হাঁটতে আর একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এখানে দেখেন পিঁপড়া বাসা বানাইছে, একদম ফুলের ডিজাইন, হ্যাঁ, ফুলের আদলে খুবই সুন্দর লাগতেছে দেখতে। জানি না ক্যামেরায় খুব একটা দেখা যাচ্ছে কিনা। এটা দেখেন একটা প্রজাপতির আকৃতি, হ্যাঁ, একটা প্রজাপতির আকৃতির একটা বাসা বানাইছে পিঁপড়ায়। এরকম বেশ কিছু পিঁপড়াদের বাড়িঘর দেখতে পেলাম, যেটা আসলে খুবই সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। সমুদ্র এবং বিচের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছিলাম। ঠিক তখনই আমাদেরকে হোটেল থেকে ফোন দেওয়া হলো এবং জানানো হলো আমরা যে রুমটি বুকিং দিয়েছি সেই রুমটি আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু ততক্ষণে আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম, তাই আমরা আরও একটি ভ্যান 10 টাকা করে ভাড়া করে আমাদের হোটেলের উদ্দেশ্যে আবারও রওনা দিই। চলে আসলাম আমাদের হোটেল সি স্টার ইনে। রুমের চাবিটা বুঝে নিয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, সাথে রয়েছে একটা বেডসাইড টেবিল, যেখান থেকে ফোন চার্জ দেওয়া যায়। এছাড়াও সুন্দর মিরর আছে, এখানে আপনি নিজেদেরকে দেখতে পারবেন। এই পাশে আছে একটা ক্যাবিনেট, যেখানে জামা কাপড় রাখা যাবে। আর তার পাশে আছে আমার ফ্রেন্ড। আর এখানে আছে টিভি, এসি রয়েছে। এখানে ওয়াশরুমটা আপনাদেরকে যদি একটু দেখাই, এটা ওয়াশরুম, হাই কমোড, এখানে মিরর আছে। একটা জিনিস, সব কিছু আসলে খুবই পরিপাটি, এটা আসলে ভালো লেগেছে। বেলকনিও রয়েছে। বেলকনিটা যদি আপনাদেরকে দেখাই, এই তো বেলকনি। তবে বেলকনিটা আসলে কোনো ভিউ নাই, জাস্ট রোড সাইড। এই যে এই পাশে রাস্তা, আর এই আর কি। জাস্ট এখানে বসে কিছু সময় কাটানো যাবে, বা যারা স্মোক করে
তাদের জন্য হয়তো এটা একটা আদর্শ জায়গা হতে পারে। কি অবস্থা বন্ধু, বাসায় কেমন লাগছে নতুন হোটেল রুম? খুবই ভালো। খুবই ভালো। ভাড়া তো সাধ্যের মধ্যেই আছে। হ্যাঁ, ভাড়া সাধ্যের মধ্যে আছে, এসি আছে, সব দিক দিয়ে পারে। সেটাই। আমাদের এই রুমটা 1000 টাকা পড়েছে একদিনের জন্য, তবে আপনারা যদি দামাদামি করেন হয়তো বা আরও কিছুটা কমেও পেয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন রুমের যে ভিউটা ছিল সবই দেখালাম, তো আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন, তাহলে হয়তো বা এর থেকেও কম রেটে আপনারা কুয়াকাটায় রুম পেয়ে যেতে পারেন। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু আবারও চলে এসেছি সমুদ্র সৈকতের মানে কুয়াকাটার যে বিচ রয়েছে সেই বিচে। আর আমার সাথে দেখতে পাচ্ছেন মিঠুন ভাই, যিনি হচ্ছে কুয়াকাটার একজন খুবই জনপ্রিয় মানুষ। এখানে যারাই আসে ট্যুরে, যারাই ঘুরতে আসে, মিঠুন ভাইয়ের মাধ্যমে রুম বুকিং করে আসে। খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। সামনে থেকে কথা না বললে আসলে বোঝা যাবে না, এই জন্য ভাবলাম যে ভিডিওতে ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করা দেই। মিঠুন ভাই, হ্যাঁ বলুন। বলেন যে কুয়াকাটাকে নিয়ে মানুষ অনেক কথা বলে যে কুয়াকাটা দেখতে সুন্দর না, তাদের উদ্দেশ্যে বলুন। আসলে আপনি কুয়াকাটার সৌন্দর্যতা উপভোগ করতে হবে, দেখতে হবে, জানতে হবে কি কি আছে কুয়াকাটাতে। এমন এমন কিছু দর্শনীয় স্পট আছে যেগুলোতে আপনি না গেলে ভীষণ মিস করবেন। কুয়াকাটা যে আশেপাশে দুইটি দিকে যে কটা স্পট আছে, ক্যামেরাটা আস্তে আস্তে করে ঘুরান। দুটি পূর্ব এবং পশ্চিম দুটি সাইডে যে কটা স্পট আছে, যেমন পূর্ব দিকে আছে আপনার ঝাউবন, কাউয়ারচর, মিনি সুইজারল্যান্ড, গঙ্গামতি, তারপর হলো মরাগাছ বন, তারপর হলো মির্চিপাড়া, মিষ্টি পানির কুয়া এবং বৌদ্ধ মন্দির, পুরনো ঐতিহ্য নৌকা। এই প্রায় 10টি স্পট আছে পূর্ব দিকে। পশ্চিম দিকে এবং সূর্য উদয়টা কিন্তু বলা হয় না, এবং পশ্চিম দিকে যে কটা স্পট আছে সূর্য অস্ত এবং দোলনা পয়েন্ট, লেম্বুর বন এবং সুটকি পল্লী ইত্যাদি ইত্যাদি 18টা স্পট আছে, কিন্তু ভীষণভাবে আপনাকে মুগ্ধ করে তুলবে। আসুন একবার উপভোগ করুন কুয়াকাটার সৌন্দর্যতা এবং উপভোগ করুন কুয়াকাটার সমুদ্রের গর্জন আর ঢেউ। এখন এই টাইমে আসলে আপনি উপভোগ করতে পারবেন শুধুমাত্র গর্জন আর ঢেউ, এই দুটি জিনিস আপনাকে মুগ্ধ করে তুলবে। আর সন্ধ্যাবেলা চলে যাবেন ব্লগ পয়েন্টে, যেখানে ব্লগে বসে সমুদ্রের গর্জন আপনাকে মুগ্ধ করে তুলবে। ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে, অনলাইন থেকে বুকিং করে আসছে। ভাইয়ের অনুভূতিটা ফিল করুন কুয়াকাটা সমুদ্র সৈকত বিষয় নিয়ে। যাই হোক, অবশেষে কুয়াকাটা অনেক সুন্দর, আমরা এনজয় করতেছি। চলুন কিছু ভিউ দেখাই আপনাদেরকে। প্রথম যে গর্জনটা আসবে, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম, দুপুর হয়ে গিয়েছে তাই জোয়ার চলে এসেছে। আমরা সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। কুয়াকাটা ঘুরতে এসে এই জায়গাটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। এটা হচ্ছে ব্লক পয়েন্ট, এটা হচ্ছে কুয়াকাটা যে মেন বিচ আছে তার থেকে পশ্চিম দিকে 5 মিনিট হেঁটে আসলেই এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে দেখেন সুন্দর সুন্দর ব্লক কিন্তু রয়েছে বসার জন্য, হলুদ, লাল, নীল রং করা। আর এখানে একটা মজার যে ব্যাপার সেটা হচ্ছে সামনের যে ঢেউগুলো দেখেন, এক একটা ঢেউ এসে আছড়ে পড়ছে। যেই জিনিসটা আপনারা যদি এখানে বসে উপভোগ করেন, আমার মনে হয় না এর থেকে শান্তির আর কিছু আছে। কক্সবাজারের একটা কথা বলতে চাই, কক্সবাজার যখনই আপনি বসবেন কোনো বিচ সিটে বা কোথাও বসবেন, দেখবেন এত পরিমাণ মানুষ, আপনি আসলে কক্সবাজার সমুদ্রটাকে উপভোগই করতে পারবেন না। সমুদ্রের শব্দটা কান পর্যন্ত আসে না মানুষের কথার কারণে। কিন্তু এখানে দেখেন এই যে পুরো বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু খালি পড়ে আছে, আর এক একটা ঢেউ এমনভাবে আছড়ে পড়ছে যেটা দেখলে আপনার হৃদয় এমনিতেই শান্তি হয়ে যাবে। আর বসার জায়গা তো আছেই, এখানে বসে সমুদ্র দেখার যে কী পরিমাণ ভালো লাগা সেটা আসলে ভিডিওতে কখনোই প্রকাশ করা সম্ভব না। এটা দেখতে হলে আপনাকে এই কুয়াকাটা আসতেই হবে। বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি দুপুরের খাওয়া দাওয়া করতে তাওয়া রেস্টুরেন্টে। এখানকার স্পেশালিটি হচ্ছে আপনি যখন অর্ডার করবেন, আপনার অর্ডার করা খাবার আপনার অর্ডারের পরে বানানো হবে এবং আপনাকে সেই গরম খাবার এনে দেওয়া হবে। এখানে তুলনামূলক অন্যান্য হোটেলের থেকে কিছুটা দাম বেশি খাবারের, তবে আপনারা যারা কম বাজেটের মধ্যে ট্যুর করবেন, আপনারা চাইলে দুপুরের খাবার সেরে নিতে পারেন 120 থেকে 130 টাকার মধ্যে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম শুটকি ভর্তা, টমেটো ভর্তা, চিকেন এবং ভেজিটেবল। এখানকার খাবারের স্বাদটা আমাদের কাছে ভালোই লেগেছে। আমরা 3 জন খাবার খেয়েছি আর আমাদের 3 জনের টোটাল বিল এসেছে 870 টাকা। খাবার শেষে আমরা যখন বের হলাম, আমাদেরকে খাবার বানিয়ে দেওয়ার শেফ আন্তরিকতা দেখালো। সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাদেরকে বিদায় দিল এবং আবারও যেন যাই সে আমন্ত্রণ জানালো। খাবার খেয়ে আমরা আবারও হোটেলে চলে আসি। তবে হোটেলে আসার আগে বিকেলবেলা পশ্চিম সাইডের স্পটগুলো ঘোরার জন্য আমরা 350 টাকা দিয়ে একটি অটো ভাড়া করি।
হোটেল থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাই পশ্চিম সাইডে যে স্পটগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে, এবং আবারও আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশ দিয়ে এগিয়ে চলি পশ্চিম সাইডের যে স্পটগুলো রয়েছে লেম্বুর বন, সুটকিপল্লী, দোলনা বিচ, এগুলো দেখার উদ্দেশ্যে। কিছু দূর আগাতেই আমাদের চোখের সামনে আবারও চলে আসলো সেই ব্লক পয়েন্ট। তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি পশ্চিম সাইডের স্পটগুলোর উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা একটু ভারী, আকাশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই আবহাওয়ার কারণেই আমরা প্রথমে যে স্পটটি পেয়েছি সুটকিপল্লী, সেটি আমরা বন্ধ পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যে দোকানগুলো রয়েছে এটাকেই সুটকিপল্লী বলে। সুটকিপল্লীর পরেই রয়েছে ফিশ ফ্রাই মার্কেট। দুর্ভাগ্যক্রমে আমরা সেই ফিশ ফ্রাই মার্কেটটাও বন্ধ পেয়েছি। একটা দুটো দোকান খোলা ছিল, তাই আমরা আর এখানে না নেমে সরাসরি চলে যাচ্ছি লেম্বুর বনে। এই স্থানের জায়গার নাম হচ্ছে লেবুর বন। লেবুর বন না? একটু তো ছবি তুলবেন, এখানে দাঁড়াবো। হ্যাঁ, লেবুর বনের মেন পয়েন্ট কোনটা? মেইন পয়েন্টই সেটা। এটাই। কুয়াকাটাতে মূলত দুই সাইডে ঘোরা হয়, একটা হচ্ছে পশ্চিম সাইড, একটা হচ্ছে পূর্ব সাইড। তো একদিন হচ্ছে পশ্চিম সাইডে, মানে বিকালের সময়টা হচ্ছে পশ্চিম সাইডে মানুষ ঘোরে, আর সকালের সময়টাতে সূর্যোদয় এবং আরও কিছু রাখাইনপল্লী, বৌদ্ধ মন্দির, এই জায়গাগুলোকে মানুষ হচ্ছে সকালবেলা ঘোরে। সো আমরা আজকে যেহেতু এসেছি প্রথম দিন, আমরা হচ্ছে পশ্চিম সাইডটা ঘুরতেছি। সো আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম। তো অটো দিয়ে আসার পথে প্রথমে আমাদের কাছে যেটা সামনে পড়ে সেটা হচ্ছে সুটকিপল্লী এবং হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট, যেখানে আমরা গাড়ি থেকে নামি নাই, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে বেশ কিছু দোকান আমরা বন্ধ পেয়েছি। এই জন্য আমাদের সুটকিপল্লীতে নামা হয়নি, তবে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এবং এরপরে যেই জায়গাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে লেবুর বন। এই জায়গাটা এত সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন আছি ঠিক লেবুর বন এই জায়গাটিতে। আচ্ছা, আমাদের লেবু বন দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছিলাম দোলনা পয়েন্টে। কিন্তু দোলনা পয়েন্টে যাওয়ার আগে, মানে দোলনা বিচে, সেখানে যাওয়ার আগে একটা জায়গাতে আমরা দাঁড়ালাম। এটাকে মূলত ঝিনুক বিচ বলে। এখানে প্রচণ্ড ঝিনুক থাকে যখন হচ্ছে ভাটা শুরু হয়, মানে জোয়ারের সময় ঝিনুকগুলো আসে, কিন্তু ভাটার সময় ওগুলো আর যেতে পারে না, ওগুলো বিচের মধ্যে দেখা যায়। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ঝিনুক কিন্তু রয়েছে, অগণিত ঝিনুক, যেগুলো আপনারা হাতে নিয়ে দেখতে পারবেন। খুবই সুন্দর এক একটা ঝিনুক। খুব একটা ঝিনুকের দেখা পাই নাই, কারণ মাত্র ভাটা শুরু হয়েছে। যত ভাটা বেশি হবে তত ঝিনুকের সংখ্যা বেশি দেখা যাবে। তবুও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা চলে যাচ্ছি দোলনা পয়েন্টে। সমুদ্রের পাশ ঘেঁষে বিচের উপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি নিয়ে আমরা চলে আসলাম দোলনা পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছেন শত শত দোলনা কিন্তু এখানে রয়েছে। লেবুর বন এবং ঝিনুক বিচ দেখা শেষে এখন আমরা অবস্থান করছি দোলনা পয়েন্টে। এই জায়গাটা এত সুন্দর, না আসলে আসলে আমি নিজেই বিশ্বাস করতাম না। এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু দোলনা রাখা হয়েছে। শুধু এখানেই না, পুরোটা বিচ জুড়ে শুধু দোলনা আর দোলনা, সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এই যে দোলনাগুলো, শুধু দোলনাই না, এখানে বসার জন্য দেখুন, এখানে বসার জন্য বেঞ্চ রয়েছে। এবং শুধুমাত্র বিচের যে দোলনা তা নয়, এখানে দেখুন গাছের সাথে কি সুন্দর করে দোলনা বাঁধা রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। শুধু তাই নয়, গাছে ওঠার জন্য যারা কিছুটা এই টাইপের অ্যাক্টিভিটিস পছন্দ করেন, এই যে দেখুন গাছে ওঠার জন্য এখানে, এছাড়াও শুধু এটাই না, এখানে অনেক হ্যামক রয়েছে, যেই হ্যামকগুলোতে বসে আপনারা সময় কাটাতে পারেন। আর এইখানে এত পরিমাণ বাতাস, এত পরিমাণ ঠান্ডা বাতাস, আসলে এটা বোঝানো সম্ভব না। এখানে বেঞ্চ আছে, হ্যামক আছে, দোলনা আছে, আপনার যা প্রয়োজন আপনি সেটাই এখানে পাবেন। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন বা হ্যামকগুলো দেখতে পাচ্ছেন, এইখানে বসে সময় কাটাতে বা বসতে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা খরচ হবে না। তবে যারাই আসবেন, বসবেন, এগুলো যারা বানিয়েছে, যারা এগুলো মেনটেন করে, দেখাশোনার দায়িত্বে আছে, তাদেরকে চেষ্টা করবেন আপনার সাধ্য মতো 10 টাকা, 20 টাকা বা 50 টাকা দিয়ে যেতে। এতে করে তারা খুশি হবে, এইরকম কাজগুলো তারা করতে আরও বেশি অনুপ্রাণিত হবে। সো এই হচ্ছে খুবই সুন্দর জায়গা। এখানে অবশ্যই আসবেন কুয়াকাটা আসলে। যদি আপনারা এই দোলনা পয়েন্টে না আসেন, তাহলে কিন্তু আপনাদের এই কুয়াকাটা ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। সো অবশ্যই কুয়াকাটা আসলে ঘুরে যাবেন দোলনা পয়েন্ট থেকে। আমরা কিছুটা সময় কাটালাম এই দোলনা বিচে। এখন যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছে আমাদের অটো ড্রাইভার। দেখতে ছোট হলেও সে কিন্তু গাড়ি চালাতে খুবই পারদর্শী। এখন সে গাছে উঠছে
আমি চেষ্টা করেছিলাম, পারিনি। সে বলল যে ভাই আমি গাছে উঠি, আপনি ভিডিও করেন। দোলনা পয়েন্টে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি পশ্চিমের শেষ স্পট অর্থাৎ 3 নদীর মোহনায়। আর সেখান থেকে আমরা একসাথে 3টি স্পট দেখব। পশ্চিমের যে শেষ স্পট আছে এখানে চলে এসেছি আমরা। এখানে মূলত একই জায়গায় 3টা স্পট। আমার এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউবন। একদম দোলনা পয়েন্টের এইখান থেকে আস্তে আস্তে পুরোটা জুড়েই ঝাউবন, এগুলো খুবই সুন্দর, এটাকেই বলে মূলত ঝাউবন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিচ। আমার সামনে যেটা রয়েছে এটা হচ্ছে 3 নদীর মোহনা। এখানে কিন্তু 3টা নদী এসে মিলিত হয়েছে। আমার পিছন সাইড থেকে একটা নদী বের হয়েছে, আর ওই সাইড থেকে একটা নদী এসেছে, আর আরেকটা যেই রাস্তা দিয়ে আমরা আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের যে রাস্তাটা, এইটা একটা, এই 3টা মিলে এখানে একত্রিত হয়েছে, যার কারণে এই জায়গাটিকে বলা হয় 3 নদীর মোহনা। আর এখান থেকে আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের পূর্ব অংশ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এইদিকে যেই বনটা রয়েছে বিশাল বড়, এটাই কিন্তু সুন্দরবনের পূর্ব অংশ বলে। সো এই হচ্ছে পশ্চিমের শেষ স্পট, যেখানে একই সাথে আমরা দেখতে পাচ্ছি 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অংশ এবং ঝাউবন। পশ্চিম সাইডের সবগুলো স্পট ঘুরে দেখার পরে আমরা আবারও ফেরত আসছি দোলনা পয়েন্টে। আর এখানে বসে আমরা সূর্যাস্তটা দেখব। তবে আজকে আকাশে মেঘ রয়েছে, যার কারণে জানি না মেঘ সরে যাবে কি না। তো আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, যদি সূর্যাস্ত দেখতে পাই। মেঘ কিন্তু কেটে গিয়েছে এবং সূর্যাস্তটা আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আপনারা এখন দেখছেন একটি টাইম ল্যাপস ভিডিও। সূর্যাস্ত দেখে আমরা আবারও রওনা দিলাম কুয়াকাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে। তবে এবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে আমরা দেখতে পেলাম ফিশ ফ্রাই মার্কেট এবং শুটকিপল্লি দুটি খোলা রয়েছে। তবে আমরা যেহেতু কোনো সামুদ্রিক মাছ খাবো না, তাই আর এখানে নামা হয়নি। আমরা সরাসরি চলে যাচ্ছি কুয়াকাটা 0 পয়েন্টে। কুয়াকাটা 0 পয়েন্টে আসার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাই আমাদের বাকি সময়টার ভিডিও করা হয়নি। আমরা রাতের কিছুটা সময় বিচের পাশে বসে কাটিয়েছি। এরপরে জনপ্রতি 60 টাকা করে ভর্তা খিচুড়ি খেয়ে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। গত রাতে সারা রাত বাস জার্নি করে আমাদের শরীরটা একটু ক্লান্তই ছিল, তাই হোটেলে এসেও আর দেরি করিনি, সাথে সাথে ঘুমিয়ে গেছি। আজকে আমাদের কুয়াকাটায় 2য় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বিচের পাড়ে চলে আসলাম একটি হোটেলে সকালের নাস্তা করার জন্য। এখানে আপনারা 60 থেকে 80 টাকার মধ্যে ডিম খিচুড়ি অথবা চিকেন খিচুড়ি পেয়ে যাবেন। আমরা সকালে নাস্তা সেরে নিলাম। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের কথা ছিল ভোর 5:30টায় উঠে রওনা দেওয়া সূর্যোদয় দেখার জন্য, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল আমরা বেরই হতে পারিনি। আমাদের বের হতে হতে 8টা বেজে গেছে। আর এখন আমরা নাস্তা সেরে রওনা দিলাম পূর্ব সাইডে যে স্পটগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে। আজকে আমরা ঘুরে দেখব কুয়াকাটার পূর্ব সাইডে যে স্পটগুলো রয়েছে সেগুলো, যার মধ্যে কাউয়ারচর বিচ, মিনি সুইজারল্যান্ড, রাখাইন পল্লী, বৌদ্ধবিহার এবং মিষ্টি পানির কুয়া। আমরা এখন অবস্থান করছি কাউয়ারচর। আজকে আমাদের কুয়াকাটায় 2য় দিন। তো সবাই মূলত ভোরবেলা আসে, 5টা বাজে উঠে কাউয়ারচরে আসে সূর্যোদয় দেখার জন্য। এই যে আমার পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই সমুদ্রের মাঝখান দিয়ে সূর্যটা ওঠে। এটা দেখার জন্য মানুষ ভোরে অর্থাৎ 5টা বাজে আসে এখানে রওনা দিয়ে কুয়াকাটা থেকে। আর এখানে আস্তে আস্তে সূর্যোদয়ের টাইমটা হয়ে যায়। কিন্তু আজকে আমাদের ভাগ্যটা খারাপই বলা চলে, কারণ আমরাও 4:30 বাজে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে আমরা আর বের হইতে পারি নাই। আর আকাশে প্রচণ্ড মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। এখন বাজে 9:30, অর্থাৎ আমরা সকালবেলা বের হতে পারি নাই বৃষ্টির কারণে। 9টার পরে বের হয়েছি, বের হয়ে এখানে আস্তে আস্তে আমাদের 9:30 বেজে গেছে। এসে আমরা কিছুই দেখতে পেলাম না সূর্য। তবে কাউয়ারচর জায়গাটিকে আপনাদেরকে দেখাই। আপনারা আসলে অবশ্যই এই কাউয়ারচরে আসবেন, এসে কুয়াকাটার 2য় দিনে সূর্যোদয়টা দেখবেন। যদি আকাশে মেঘ না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সূর্যটা যে ওঠে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে এর জন্য আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে রাতের 4:30 বাজে এবং 5টার মধ্যে আপনাদেরকে হোটেল থেকে রওনা দিতে হবে কাউয়ারচর নামক এই স্থানটিতে। আমরা আজকের জন্য একটা অটো রিজার্ভ করেছি। বাইক দিয়ে গেলে তো এরকম কাউয়ারচর এসে সূর্যোদয় দেখতে পারিনি তো কি হয়েছে। এখান থেকে আমরা বাইকে করে চলে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ডটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। যারা কাউয়ারচর আসবেন, যদি অটো নিয়ে আসেন, অটো নিয়ে মিনি সুইজারল্যান্ড যাওয়া যায় না। আপনারা চাইলে এইখান থেকে জনপ্রতি 100 টাকা থেকে 150 টাকায় বাইক ভাড়া নিয়ে মিনি সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা যেহেতু কাউয়ারচর এসেছি, এখান থেকে আমরা বাইকে করে 3 জন, মানে আমরা 2 জন আর বাইক চালক, আমরা 3 জন মিলে চলে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। এখান থেকে আপনারা বাইকের চালক সহ ভাড়া নিতে পারবেন, এমনকি শুধু বাইকও ভাড়া নিতে পারবেন।
ফাইনালি আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে, যেটা হচ্ছে কুয়াকাটায় অবস্থিত। তবে এই জায়গাটাতে কিন্তু সবাই আসতে পারে না বা আসার মতো সুযোগও থাকে না। এই জায়গাতে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, কাউয়ারচর আপনারা আসবেন। কাউয়ারচর যদি আপনারা অটো রিজার্ভ করে নিয়ে আসেন, সেই অটো নিয়ে এসে কাউয়ারচর রেখে সেখান থেকে কোনো একটা বাইক ভাড়া করবেন, সেই বাইক দিয়ে আপনারা ঘুরে যাবেন এই মিনি সুইজারল্যান্ড থেকে। এটা এত একটা সুন্দর জায়গা, চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ। এক সাইডে হচ্ছে ঝাউবন, এই সাইডে হচ্ছে ঝাউবন, আর মাঝখানে বিশাল সবুজ মাঠ, মানে যেটা দেখতে খুবই একদম চোখ জোড়ানো, এত সুন্দর, যেটা না আসলে বুঝতে পারবেন না। এটাকেই বলে মূলত মিনি সুইজারল্যান্ড কুয়াকাটায়। সো যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, কিছুটা সময় নষ্ট হবে না আপনার, এই সময়টাই আপনি খুব বেশি উপভোগ করতে পারবেন। মিনি সুইজারল্যান্ড আমরা কিছুটা সময় ঘুরে দেখলাম এবং মিনি সুইজারল্যান্ড থেকে আমরা আবারও রওনা দিলাম কাউয়ারচর বিচের উদ্দেশ্যে। আমরা এখন কাউয়ারচর বিচ থেকে চলে যাব রাখাইনপল্লিতে। সেখানে আমরা ঘুরে দেখব মিঠা পানির কুয়া, বৌদ্ধ মন্দির এবং রাখাইন মার্কেট। আমরা এখন অবস্থান করছি রাখাইন তাঁতপল্লিতে। আমরা এখানে এসে প্রথমে যে জায়গাটা ভিজিট করলাম এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আমি এখন একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে আসছি। আরেকটা জিনিস বলি, এটা কিন্তু দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশনের জন্য এই টাকাটা ওঠানো হয় টিকিট হিসাবে। এটাই হচ্ছে সেই সুবিশাল বৌদ্ধ মূর্তি যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। বৌদ্ধ মন্দির থেকে আমরা বের হলাম, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মিষ্টি পানির যে কূপ রয়েছে সেটি দেখার জন্য। একদম বৌদ্ধ মন্দিরের পাশেই রয়েছে মিষ্টি পানির কুয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারটা, আমি এবার হচ্ছে আপনাদেরকে কুয়াটা একটু দেখাই। এই যে আমার পিছনে রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। কুয়াকাটার মিষ্টি পানির কুয়া বলে। এই যে দেখতে পাচ্ছেন কুয়ার ভিতরটা দেখাচ্ছি, এটাই হলো সেই মিষ্টি পানির কুয়া। কুয়াকাটার রাখাইন তাঁতপল্লিতে রয়েছে এই মিষ্টি পানির কুয়াটি। মিষ্টি পানির কুয়ার পাশেই আমরা হচ্ছে একটি বাড়ির মধ্যে ঢুকলাম। এখানে হচ্ছে দেখার মতো কিছু নেই, তবে এখানে একটা ডাইনোসর রয়েছে। আপনারা জানেন এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা প্রতীক। সো এই তো খুবই সুন্দর। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কুমির রয়েছে, একটি সাপের মূর্তি। মিস্ত্রিপাড়ার সীমা বৌদ্ধ মন্দির ভিজিট করার পর আমরা চলে আসলাম রাখাইন মার্কেটে। এখানে আমরা ঘুরে দেখছি রাখাইনদের দোকানগুলো। এখানে রাখাইনদের নিজস্ব বানানো কাপড়গুলো আপনারা কিনতে পারবেন। এখানেই আছে রাখাইন জাদুঘর। তবে আমরা দুপুরের টাইমে আসাতে রাখাইন জাদুঘরটি বন্ধ পেলাম। সামনের দিকে হেঁটে কিছুটা আগাতেই আমরা দেখতে পেলাম রাখাইনরা যেই মেশিনে তাঁত বনে সেই মেশিনটি। দুপুর টাইম তাই কাজ করা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সবাই খাওয়া দাওয়া করতে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো সামনে রয়েছে, এই মেশিনের মাধ্যমেই রাখাইনরা তাঁতের শাড়ি বনে এবং সেই শাড়িগুলোই এই মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। এছাড়াও চকলেট, আচার, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। রাখাইনপল্লী ঘোরা শেষে আমরা আবারও রওনা দিই কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আগাতে থাকি কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা জিরো পয়েন্টে এসে আমরা একটি হোটেল থেকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। জনপ্রতি 180 টাকা করে গিয়েছে। এখানে প্যাকেজ ছিল, যে প্যাকেজের মধ্যে মাছ, ভাত এবং কিছু ভর্তা ভাজি ছিল। পূর্ব সাইডে সবগুলো স্পট ঘুরে আমরা কিন্তু আবার চলে এসেছি কুয়াকাটা একদম যে জিরো পয়েন্ট আছে সেখানে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বিচে সময় কাটাচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই দ্বিতীয় দিনে পূর্ব সাইডের যে স্পটগুলো রয়েছে, রাখাইন তাঁতপল্লী, কাউয়ারচর, গঙ্গামতির চর, এই স্পটগুলো ঘুরে কিন্তু দুপুরের মধ্যে চলে আসতে পারবেন কুয়াকাটা জিরো পয়েন্টে। এবং দুপুরবেলা এখান থেকে লাঞ্চ সেরে আপনারা চাইলে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত এই কুয়াকাটার যে বিচ রয়েছে বিচের আশেপাশে ঘুরে সময় কাটাতে পারেন। সময় কাটিয়ে সন্ধ্যা বা রাতের গাড়িতে কিন্তু আপনারা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে আমাদের প্ল্যান ছিল অন্যরকম, তাই আমরা বিচে বেশি একটা সময় না কাটিয়ে হোটেলে চলে যাই এবং রিসেপশনে রাখা আমাদের ব্যাগগুলো নিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। বিআরটিসি এসি বাসে আমরা 400 টাকা জনপ্রতি টিকিট কেটে রওনা দিই বরিশালের উদ্দেশ্যে। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা কুয়াকাটা থেকে ঢাকায় লঞ্চে ব্যাক করব। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে আমরা নামি বিআরটিসি থেকে এবং সেখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে আসি বরিশাল লঞ্চ ঘাটে। বরিশাল লঞ্চ ঘাটে এসে বেশ কয়েকটি লঞ্চের দেখা পেলেও আমাদের এবারের ট্যুর সঙ্গী হিসাবে আমরা বেছে নেই পারাবত 18 লঞ্চকে। লঞ্চে উঠে আমরা দুজন একটি সিঙ্গেল কেবিন বুক দেই, যার ভাড়া পড়েছে 1400 টাকা টিকিট সহকারে। বরিশালের লঞ্চ ঘাটের দৃশ্য এবং রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা হই ঢাকার পথে। ফাইনালি আমাদের কুয়াকাটার ট্যুর এখানে শেষ।